এবার ভাঙছে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি। আম জনতা উন্নয়ন পার্টির মুর্শিদাবাদ জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন বিজয় শেখ। গতকাল হুমায়ুন কবিরের সঙ্গে তাকে দেখা গেছিল। তার 24 ঘন্টার মধ্যেই পদ ছাড়লেন বিজয় শেখ। নিজের ফেসবুক প্রোফাইল থেকে ভিডিও বার্তায় বিজয় শেখ জানিয়েছেন তার ইস্তফার কথা। এটা বলতে নিশ্চয় পারি যে দল আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে, কিন্তু আমরা যখন যে দলটা করেছি না, নিষ্ঠার সহিত করেছি। এবং হরিয়ারপাড়া ব্লকে আমাদের যদি 38 বছর 39 বছর বয়স হয়, আমরা রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে 19 থেকে 20খানা বছর। জনতা উন্নয়ন পার্টিতে এসে যারা বিগত দিনে কোনো রাজনৈতিক দল করেনি, তারা হয়তো ভেবেছে যে বিরাট কিছু হয়ে গেলাম একটা জায়গা পেয়ে। আমি দলের চেয়ারম্যান সাহেব হুমায়ুন কবির সাহেবকে যথেষ্ট সম্মান করি। আগামী দিনেও রাজনীতি করি না করি সেটা বড় কথা নয়, তবে সম্মান দিয়েই চলবো। তো বিশেষ কারণবশত আমি জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করছি। জায়গাটায় খুব কষ্ট লাগে, যারা প্রকৃত রাজনীতিটা করে, যারা সংগঠনটা বোঝে, যারা মার্কেট থেকে টাকা তোলে না, তাদের মতো যদি আমরা হতাম হয়তো আমরা রাজনীতিতে আরও সম্মান পেতাম। কিন্তু আমরা নিষ্ঠার সহিত আমরা দলটা করি বলে সেই খবরটা হয়তো নেতারা রাখে না, যে কারণে চিটার বাটফার লম্পটদের কথা মোতাবেক পদগুলোকে বিলিয়ে দেয়। কাদের হাতে থাকবে তৃণমূলের রাশ জোড়া ফুলের প্রতীক? আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে নিজেদের বক্তব্য তুলে ধরতে যাচ্ছে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। আজ বিকেল 5টায় শেষ হচ্ছে কমিশনের দেওয়া সময়সীমা, আর তার আগে এ নিয়ে দুপক্ষের চাপানুতোর চরমে উঠেছে। যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? এই যে বারবার মুখ পুড়ছে, এটা ভালো নয়। ভোটে ভরাডুবির পরেই ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। এদিকে বিধানসভায় পাল্লা ভারী ঋতব্রত তৃণমূলের, অন্যদিকে লোকসভাতেও চুরমার তৃণমূল। দলের রাশ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়েছে। একে একে তার পাশ থেকে সরে যাচ্ছেন একদা ছায়া সঙ্গীরা, যার নবতম সংযোজন বিগত তৃণমূল সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও দীর্ঘদিনের সঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, এবার কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের? ঘাসফুল প্রতীকও কি তার হাত থেকে চলে যেতে পারে? নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন, যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না। কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? গণেশ কুমারজি, তার ব্যাপারে এরকম কুরুচিকর শব্দ প্রয়োগ করা, তার নাম বিকৃত করে বলা, আমার মনে হয় এটা সংবিধানের পজিশনে থাকা একজন ব্যক্তির অপমান। এই প্রেক্ষাপটে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে তৃণমূলের বিবদমান দুই গোষ্ঠী, কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। এর আগে দুই শিবিরকেই তাদের রিপোর্ট জমা দিতে বলেছিল কমিশন। সেই সময়সীমা শেষ হচ্ছে সোমবার বিকেল 5টায়। তার আগে রবিবারই দিল্লি রওনা হন কালীঘাট তৃণমূলের দুই প্রতিনিধি, সাংসদ ডেরেক ওব্রায়েন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদি সত্যি নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে আমাদেরই প্রতীক পাওয়া উচিত। 98 সালে যখন পার্টি তৈরি হয়, মমতা ব্যানার্জি এবং অজিত পাঁজা এরা দুজন সই করেছে। যারা বিক্ষুব্ধ গোষ্ঠী তারা হয়তো এতে ছিলেনই না, তৃণমূলে ছিলেন না, শুধু এরা কি করে দাবি করতে পারে? প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেস বলতে মানুষ মমতা ব্যানার্জিকেই বোঝে। ইতিমধ্যেই 2রা জুলাই দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানিয়ে এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তাদের শিবিরের দাবি, সোমবার নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বক্তব্য কোনো ব্যক্তি বা ইমেল করে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে। কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া বলতে পারে তারা আসল তৃণমূল। এটা কালীঘাটও ঠিক করবে না, ক্যালিফোর্নিয়াও ঠিক করবে না, নির্বাচন কমিশন ঠিক করবে না। এটা ম্যান্ডেটরি প্রসেস, এটাই নিয়ম যে আপনাকে কোনো একটা সেশন হলে, কনফারেন্স হলে ইলেকশন কমিশনকে জানাতে হবে। এখন আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় জানালে হয় না। এই প্রতীক নিয়ে এটা লড়াই নয়। এই লড়াইটা হচ্ছে 11টা অ্যাকাউন্টে যে 1000 কোটি টাকা আছে, যেটা মানুষের টাকা, কাটমানির টাকা, মানুষের থেকে ছিনিয়ে নেওয়া টাকা, সেই টাকাটার উপর দখলদারির লড়াই।
এই লড়াইয়ে কে সিম্বল পাবে কে সিম্বল পাবে না এ নিয়ে বিজেপির কোনো উৎসাহ নেই। তবে দেখবেন ভবিষ্যতে ইভিএম বক্সে ওই জোড়াফুল সিম্বলটাই আর খুঁজে পাওয়া যাবে না। আসল তৃণমূল কারা? কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল? বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। 21শে জুলাইয়ে শহীদদের ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও বিচার দিতে ব্যর্থ হয়েছে পূর্বতন সরকার। এমনই অভিযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন বারাসাতের সাংসদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী কাকলি ঘোষ দস্তিদার। মামলাটি ফের শুরু করার আবেদন করেছেন তিনি। আর অন্যদিকে তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে বাজেট নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 21শে জুলাই হবে শহীদ স্মরণে, রিকশায় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। 1998 সালে প্রতিষ্ঠার পর থেকেই তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি। ফি বছর এই 21শে জুলাইয়ের কর্মসূচি থেকেই কর্মী সমর্থকদের আগামীর দিশা দেখান নেত্রী। ভোটে ভরাডুবির পর তৃণমূল যখন ভেঙে খান খান হয়ে গেছে, তারপরও যে 21শে জুলাইয়ের কর্মসূচি করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সেই 21শে জুলাই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তিতে ফেললেন তাঁরই এক সময়ের ছায়াসঙ্গী কাকলি ঘোষ দস্তিদার। 1993 সালের 21শে জুলাই নিহতদের পরিবারের ন্যায় বিচারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন বারাসাতের সাংসদ, যিনি ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে এনসিপিআই এর সঙ্গে মিশে গেছেন। নিহতদের পরিবারের ন্যায় বিচার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যর্থতা ও যোগসাজশের অভিযোগও তুলে কাকলি ঘোষ দস্তিদার লিখেছেন, 21শে জুলাইয়ের শহীদ দিবসের ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে 2011 সালে ক্ষমতায় আসা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের সরকার তৎকালীন মন্ত্রী, আমলা এবং পুলিশ কর্তাদের বিচার করতে ব্যর্থ হয়েছে। চ্যাটার্জি কমিশন যৌথ ও সম্মিলিত দায়বদ্ধতার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল। তবুও তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তকে কখনো গ্রেপ্তার বা তাঁর বিরুদ্ধে বিচার করা হয়নি, বরং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাঁকে ক্যাবিনেট মন্ত্রী করে এবং পরে রাজ্যসভার সাংসদ করে। জ্যোতি বসুর আমলের একজন গুরুত্বপূর্ণ কর্তার এই পদোন্নতি, যোগসাজশ এবং দোষীদের সুরক্ষার গুরুতর প্রশ্ন তুলে দেয়। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার আর্জি জানিয়েছেন, মামলাটি পুনরায় চালু করার নির্দেশ দিন। জ্যোতি বসুর আমল থেকে চিহ্নিত সকল অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ অভিযোগ দায়ের করুন। সকল দোষী ও পদোন্নতি পাওয়া কর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুন। ফরেনসিক পুনঃতদন্তের নির্দেশ দিন। প্রয়োজনে আন্তর্জাতিক সাহায্য নিন। 1993-তে যখন ওই 21শে জুলাইয়ের ঘটনা ঘটে, আমার যতদূর মনে পড়ে কাকলি কোথাও ছিল না। কাকলি প্রথম সামনে এসছে 1996 সালে নির্বাচনে দাঁড়িয়ে বুদ্ধদেব বাবুর বিরুদ্ধে মমতাই মনোনয়ন দিয়ে হেরে গিয়েছিল। তারপর থেকে তিনি পরপর হেরেছেন। ও হঠাৎ চিন্তিত হয়ে পড়েছে, এটা আমার ভালো লাগছে, কিন্তু এদের সিরিয়াসলি নেওয়া যায় না। গুলি চালানোর আদেশ যে পুলিশ কর্তা দেন, ঠিক 11 সালে তিনিই আবার বুদ্ধদেব ভট্টাচার্যের এগেনস্টে দাঁড়িয়ে মন্ত্রীও হয়ে যান তৃণমূলের হয়ে। তো স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি, মন্ত্রী হয়ে গেলে তিনি অ্যাকশন আর কীভাবে। এবার সেই সময় কাকলি ঘোষ দস্তিদার সেই সময় সেটাকে এনজয় করেছেন, নানা রকম সুযোগ সুবিধা নিয়েছেন। এখন তার হঠাৎ করে যাত্রার বিবেকের মতো হঠাৎ করে ঘুম ভেঙে উঠে উনি বিবেকের ওরা পাঠে অভিনয় করতে গেছেন। বাংলার মানুষ কি বোঝে না, না বাংলার মানুষকে এরা বোকা মনে করে, আমি বুঝতে পারছি না। এদিকে শনিবার কালীঘাটের কক্ষচ্যুত হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যান বিরোধী ঋতব্রত তৃণমূল শিবিরে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে বাজেট পেশ করা নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমার নিশ্চয়ই লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন। আমি জানি বাজেটের কথা খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। উনি এমন লোক যিনি এই ধরনের অবস্থা হওয়া সত্ত্বেও কোনোদিন আপত্তি করেন। এই প্রথম তো এটা আমরা জানতে পারলাম যে উনি বাজেট না জেনেই শুধু পড়তেন মাত্র। তা আগে বলেননি কেন? ওর ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মধ্যে আসছে। একদা যাদের নিয়েই দল গড়েছিলেন, সাংসদ, বিধায়ক থেকে মন্ত্রী, একাধিক দায়িত্ব দিয়েছিলেন, ভোটে হারার পর তারাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে যাচ্ছেন। শুধু তাই নয়, একের পর এক সিদ্ধান্তে, একের পর এক মন্তব্যে অস্বস্তিও বাড়িয়ে তুলছেন। অনির্বাণ বিশ্বাস ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রোগ থাকুক বা না থাকুক, যেতেই হবে সেবাশ্রয়।
না গেলে অন্যান্য সুযোগ সুবিধা মিলবে না, কেটে দেওয়া হবে জল বিদ্যুতের লাইন। হুঁশিয়ারি দিয়েছিল জাহাঙ্গীর খানের সাঙ্গপাঙ্গরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন শিবিরে যাওয়া এলাকার বাসিন্দারা। শুক্রবার এফআইআর দায়ের হয়েছে ডায়মন্ড হারবার থানায়। শনিবার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে সেবাশ্রয় নিয়ে তদন্তে নামছে তারাও। আর রবিবার বিষ্ণুপুর থানায় রুজু হলো আরও একটি এফআইআর। সব মিলিয়ে জোড়া এফআইআর এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আতশ কাচের নিচে সেবাশ্রয়। আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোগ না হলেও প্রত্যেকে যেতেই হবে ক্যাম্পে, ও জোর জুলুম, ও যেতেই হবে। চোখ দেখাতে গিয়েছিলাম, তো ওই চশমা পাইনি। গিয়েছি, বলেছে হ্যাঁ তোমার ঘরে পৌঁছে যাবে, কিন্তু আসেনি। কারুর মাথার যন্ত্রণার চিকিৎসা করিয়ে বেড়েছে মাথা ঘোরা, কারুর ওষুধ খেয়ে উপশমের বদলে হয়েছে উল্টো ফল। কিন্তু কেউই এতদিন মুখ খুলতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প নিয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি পুলিশে অভিযোগ দায়ের করার পরই মুখ খুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। রোগ থাকুক বা না থাকুক, ক্যাম্পে ডাক্তার দেখাতেই হবে। সেবাশ্রয় ঘিরে এলাকায় কার্যত এরকমই হুঁশিয়ারি দিয়েছিল জাহাঙ্গীর বাহিনী। চাঞ্চল্যকর দাবি করেছেন হরিণডাঙ্গা এলাকার বাসিন্দা শ্যামল হালদার। না করলে হয়তো বাড়ি ছাড়ার হুমকি, অন্য অন্য সুযোগ সুবিধার হুমকি, এরম মানে হুমকি দিত, যেতেই হবে, না তো মারধর, ও জোর জুলুম, ও যেতেই হবে। এটা ওই স্থানীয় তৃণমূল নেতারাই বলতো আর কি। এবারে ওই জাহাঙ্গীর খানের নির্দেশে রেশন বন্ধ করে দেবে, ইলেকট্রিক কেটে দেবে, জল বন্ধ করে দেবে, টাইম কলের জল বন্ধ করে দেবে, এইসব মারধর হবে। মারধর অনেকের হতো। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে সেবাশ্রয় ক্যাম্পে মোবাইল ফোন দেখে করা হচ্ছিল রোগীর চিকিৎসা। ফলতার বাসিন্দা মঞ্জু মাকাল বুক ধরফর করার সমস্যা নিয়ে গিয়েছিলেন সেবাশ্রয়ে। মহিলার দাবি, শিবিরে গিয়ে বলতেই মোবাইল ফোন দেখে দেখে 6-7 পাতার প্রেসক্রিপশন লিখে দিলেন চিকিৎসক। ফোন দেখে দেখে তখন লিখে দিল, একবার লিখছে, আবার একবার ফোন দেখছে, আবার একবার লিখছে, আবার একবার ফোন দেখছে। মানে ফোনে মানে ডাক্তারের যেগুলো মানে ওষুধ দিচ্ছে, ও তো সে একটা বাচ্চা মতো ছেলে, তো সে মানে যেগুলো ফোন দেখে দেখে ওই ওষুধগুলো লিখে দিল। ফলতার হরিণডাঙ্গার বাসিন্দা অঞ্জলি শিকদার স্বামী নয়ন্ত শিকদার প্রথমে সেবাশ্রয় শিবিরে চোখ দেখিয়েছিলেন মহিলা। হার্টের সমস্যা থাকায় স্বামীর কয়েকটি রক্ত পরীক্ষা হয়। মহিলার অভিযোগ, তার চশমা বা স্বামীর রক্ত পরীক্ষার রিপোর্ট কিছুই আসেনি। আমার চোখের জন্য এসেছিলাম, তা আমার চোখ দেখে বলেছিল চশমা দেব। সেকেন্ডবারে আমি আর আসিনি, কারণ দেয়াইনি তো কাউকে, শুনেছি আশেপাশে। আর আমি স্বামী এসেছিল ইসিজি করতে, ওনার ইসিজি রিপোর্টটা দিয়েছিলেন, কিন্তু ব্লাড পরীক্ষা হয়েছিল, ব্লাডের রিপোর্ট দেননি। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, অভিযোগ করেছে জেলার নার্সিংহোম ওনার্স অ্যাসোসিয়েশনও। অ্যাসোসিয়েশনের সভাপতির দাবি, লাইসেন্স আটকে যাওয়ার ভয়ে হাসপাতাল খালি করে ক্যাম্পে দিতে হয়েছিল বেড থেকে চিকিৎসা সরঞ্জাম। আমার হসপিটালে 300 বেড ছিল, তখন আমার হাসপাতাল খালি করেও ওখানে দিতে হয়েছে। হ্যাঁ, ইকুইপমেন্টস তো আমি দিয়েছি, এগুলো আমি সব রিটার্ন পাইনি। তখন ফার্স্ট পেজেতেই প্রায় আমার 113টার মতো বেড পাইনি। না দিলে আমার হসপিটাল চাপ আসবে, বা আমার নার্সিং ইনস্টিটিউশনের লাইসেন্স পরের বছর আটকে দেবে। যেটুকু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি, সেটা সত্যি সত্যি এখনো পর্যন্ত হিমশৈলের চূড়া মাত্র। এই সেবাশ্রয় নিয়ে যা যা হয়েছে আমাদের কাছে সেই সময় থেকে, প্রথম থেকেই আমাদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস পশ্চিমবঙ্গ আপত্তি করেছিল। আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, এক্সরে মেশিন সরকারি হাসপাতাল থেকে বা বেসরকারি হাসপাতাল থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া যায় নাকি? এটা তো অন্যায়, এটা তো বেআইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে নিয়োগ দুর্নীতিরও অভিযোগ করেছে বিজেপি। সেবাশ্রয়কে তো এখন দুরাশ্রয় মনে হচ্ছে। হোমিওপ্যাথি ডাক্তারও না, ছাত্র যারা, তাদেরকে নিয়ে এসে চিকিৎসা করানো হয়েছে এলোপ্যাথি ডাক্তার বলে। তার সাথে বলা হয়েছে যে সমস্ত ছাত্ররা, ডাক্তারি ছাত্র পড়ুয়ারা এই সেবাশ্রয় বা দুরাশ্রয়ে অংশগ্রহণ করবেন, তাদের পরীক্ষাতে ভালো মার্কস পাওয়া যাবে এবং সরকারিও চাকরি নাকি তারা পাবে, যে তদন্ত হওয়া উচিত। যাইও নি কোনোদিন সেবাশ্রয় শিবিরে, সত্যি কিনা। তবে অভিষেকের প্রচেষ্টাটা তো ভালো ছিল, যে উনি মানুষকে সেবা দিতে চেয়েছিলেন। এখন সেখানে কি হয়েছে সে ব্যাপারে আমার কোনো তথ্য জানা নেই। সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা বলে শুরু হয়েছিল যে সেবাশ্রয়, সেই স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে বিতর্ক এখন তুঙ্গে। সন্দীপ সরকার, গৌতম মণ্ডল, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।